মুক্ত করা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো দেশে ইন্ডিয়ান সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা সবাই রয়্যাল এজেন্ট রাখতে হয়। সে যদি বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, মিজোরাম সেই কারণেই স্বাধীন হওয়ার কথা। বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, ত্রিপুরা একই কারণে স্বাধীন হওয়ার কথা। বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, আসাম সেই কারণেই স্বাধীন হওয়ার কথা। মধুর না, যা তা বলে, কি বলে না বলে পাগলের মতো। এই কি প্রধানমন্ত্রী হতে পারে? এটা কি একটা দেশের প্রধানমন্ত্রী? আমি তো আমার কাজের বুয়া হিসাবে তারা রাখবো না। আপনি তো ধ্বংস করেছেন আর্মিটাকে। এই হক তুমি তো জানো না, আর্মিতে তো আমি একা চিফ অফ আর্মি স্টাফ না, চিফ অফ আর্মি স্টাফ অনেকেই। কিভাবে স্যার সেটা? আমি চিফ অফ আর্মি স্টাফ, ডিজি এসএসএফ চিফ অফ আর্মি স্টাফ, হ্যাঁ, ডিজি এসএসএফ চিফ অফ আর্মি স্টাফ, কিওএমজি আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ, ডিজি এনএসআই আর্মি চিফ অফ আর্মি স্টাফ। এরকম জেনারেলদেরকে প্রত্যেকে আলাদা আলাদা কমান্ড, প্রত্যেকের আলাদা আলাদা অ্যাক্সেস ইয়ের কাছে, ওই যে জিটির কাছে, জিটি সিকিউরিটি অ্যাডভাইজার। চোর বাট্টা চেহারাটা, তার চেহারা আর অজিত দোভালের চেহারা এক। এই হাসিন, তুমি দুইটা ছবি পাশাপাশি রাখো, অজিত দোভাল আর এই সিদ্দিকির। এই সিদ্দিকি এখন লন্ডনে আছে, লন্ডনে আছে। তার লেসপেন্সারাই তুমি যাদেরকে খুঁজতেছো আসিন, সবই তো লন্ডনে। তুমি তাদের কিভাবে আনবা? সেটা অসুবিধা নাই স্যার, তারা সিদ্দিকি আনা হবে মানবতার অপরাধে। তো হোয়াট হ্যাপেন, ইনশাআল্লাহ চেইন অফ কমান্ডটা নষ্ট করে দিয়েছে এই তারেক সিদ্দিকি। সে এমন কোন অপরাধ নাই বাংলাদেশে যেটা করে নাই তারেক সিদ্দিকি। এই তারেক সিদ্দিকে যে কোনো ভাবে এই দেশে এনে তার বিচার করতেই হবে। এখন আপনি আসেন জিয়াউল আহসান। জিয়াউল আহসান সম্পর্কে এই কর্নেল মুস্তাফিজ খুব ভালো বলবে। সে একটা অমানুষ, এর মধ্যে মানবতার কোনো আত্মা নাই, এর ভিতর কিছু নাই। লোভ লালসা দিয়ে সেনাবাহিনীর অনেক অফিসারকে চরিত্র নষ্ট করে দিয়েছে তারেক সিদ্দিক। আর ইন্ডিয়াতে যারা একবার যায়, তাদের যে ভিডিওগুলো ধারণ করা হয়, এই ভিডিওর ভয়ে আর তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলতে পারে না। সে সিভিল প্রশাসন হোক, সেক্রেটারি। আরেকটা জিনিস বলে নেই, সবাই তো খালি আর্মির দিকে চোখ করে রাখছেন, আর্মি ইউনিফর্ম পরে এই জন্য। আরে ভাই, সাদা ড্রেস পরা সেক্রেটারি, যে শত শত সেক্রেটারি গুলো আছে, সব চোর। 100% বাটপার। দেশটাকে বিক্রি করে দিচ্ছে এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। এই চোর না হলে, হাজার হাজার কোটি টাকার মালিক না হলে কেউ সেক্রেটারি হতে পারবে না। আর যারা ভালো তাদেরকে সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। এই যে তারা দেশটাকে চুক্তি যত করেছে ইন্ডিয়া, এটা আর্মি করে নাই, সেক্রেটারিরা করেছে। আর্মির প্রশাসনের সাথে দূরতম সম্পর্ক নাই, শুধু চিফ অফ আর্মি স্টাফ বাইরের একটু যোগাযোগ আছে, যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয়, প্রেসিডেন্টের সাথে দেখা করতে হয়। দেশ তো চালায় আমলারা, আইন প্রণয়ন করে আমলারা, আমলাদের বিরুদ্ধে কোনো কথা বলে না কেউ। সেলুকাস এই দেশ। এই যে সিনহা এম এ সাইদ ভাই, উনি শিক্ষক হিসেবে, একজন অধ্যাপক হিসাবে কাজ করেন। উনি এই সম্বন্ধে খুব ভালো জানেন যে আর্মি কি রোল প্লে করে। হ্যাঁ, আর্মি থেকে যারা র্যাবে গিয়েছে তারা, এবং যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে যাদেরকে তারেক সিদ্দিকি বসিয়েছে, তারা এই আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত। তারা শুধু দুর্নীতিগ্রস্ত না, ইন্ডিয়ায় নিয়ে গিয়ে তাদের চরিত্র হনন করে ভিডিও করে রাখা হয়, যাতে তারা কখনো দেশের পক্ষে কাজ না করতে পারে। এখন সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশকে মুক্ত করা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো দেশে ইন্ডিয়ান সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা সবাই রয়্যাল এজেন্ট। সে যদি নাপিত হয়, সে থেকে নাপিত থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে, যত উচ্চ পর্যায়ের হোক না কেন, সবাই কিন্তু রয়্যাল এজেন্ট। মনে রাখবেন, তারা ইভেন আমাদের সেক্রেটারিও যদি হয়, সেও রয়্যাল এজেন্ট। একটা একদম নিশ্চিত থাকেন। একটা ছোট্ট উদাহরণ দেই। এক মহিলা ছিলেন, এখনো আছেন, উনি সনাতন ধর্মাবলম্বী। ফরেন মিনিস্ট্রিতে উনি ছিলেন, কিংবা অথবা ওই যে বিদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন, ওইখানে আছেন। থাইল্যান্ড থেকে আমাদের এক অফিসার, আমাদের দূতাবাসের এক অফিসার জানালো যে এই সেক্টরে, পর্যটনের এই সেক্টরে অনেক লোক লাগবে বাংলাদেশ, মানে এই থাইল্যান্ডে। এই ক্যাটাগরির লোকগুলো যদি পাঠানো হয়, আমাদের দেশ খুব লাভবান হবে। এইটা পাওয়ার পরে ও মহিলা বলে, ওই অফিসারটাকে রীতিমতো গালি দিচ্ছে, আপনি কি ইন্ডিয়ার
ইন্ডিয়ার এইগুলোকে নষ্ট করতে চান, ভ্যাকেন্সি গুলো নষ্ট করতে চান বাংলাদেশের মন্ত্রণালয়ে বসে। এগুলো তো আপনারা জানেন না। তো যাই হোক, এখন আমি আর বেশি কথা বলতে, আরো অনেক বক্তা আছেন, আমি চলে যাব। দেখেন, এই দেশটাকে চিরতরে আমরা জন্য আমরা একটা ভালো দেশ হিসেবে গড়ে তুলবো। কিভাবে? আমাদের দেশটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা লোকেশনে আছে। এই সেভেন সিস্টার, এই সেভেন সিস্টারের জন্য ইন্ডিয়া আমাদের পায়ের নিচে পড়ে থাকবে। মোদি আইসা সালাম আমার পায়ে, আমি যদি আজকে প্রধানমন্ত্রী হই কিংবা প্রেসিডেন্ট হই এবং দেশকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করি, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করি, মোদি এসে পায়ে পড়ে থাকবে, ভাই আমাদেরকে কিন্তু কষ্ট দেন না, সেভেন সিস্টার করেন না। আজকে সেভেন সিস্টার বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে হয়, বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, মিজোরাম সেই কারণেই স্বাধীন হওয়ার কথা, বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, ত্রিপুরা একই কারণে স্বাধীন হওয়ার কথা, বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, আসাম সেই কারণেই স্বাধীন হওয়ার কথা, হিমালয় কি জানি বলে ওটাকে, ওই মেঘালয় একই কারণে স্বাধীন হওয়ার কথা, মণিপুর একই কারণে স্বাধীন হওয়ার কথা। এবং আমাদেরকে যেমন ইন্ডিয়া সাহায্য করে স্বাধীনতার জন্য, তাদের স্বার্থে আমাদের স্বার্থে তাদেরকে স্বাধীন করা উচিত। তাহলে ইন্ডিয়া চিরতরে স্তব্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ উইল বি দা মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দিস রিজিয়ন। এন্ড নট অনলি দ্যাট, একটা অনেক সরকার যদি আমরা পাই, অনেক সরকার পাইলে এই সরকার বাংলাদেশের 18 কোটির মধ্যে 6 থেকে 7 কোটি হলো যুবক শ্রেণী, এদেরকে প্রশিক্ষিত করে যদি আমরা বিদেশে যোগ্য অ্যাপয়েন্টমেন্টে তাদেরকে রপ্তানি করতে পারি, আমাদের শক্তিশালী করতে, জনশক্তিকে জনবলে রূপান্তর করতে পারি, বাংলাদেশের কোন লোকের মানে না খেয়ে থাকতে হবে না। এই দেশের প্রত্যেকটা লোক একটা অন্তত পক্ষে একটা পর্যায়ে যাবে যাদের যে অভাব অভিযোগ থাকবে না। এই দেশটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব শুধু যোগ্য, সৎ এবং যোগ্য নেতৃত্ব, অনেস্ট লিডারশিপের মাধ্যমে। এবং জানি না কোন পলিটিক্যাল পার্টি কতটুকু সেই যোগ্যতা অর্জন করেছে বা রেখেছে, সেটা একটা ম্যাটার অফ কনসার্ন। এবং ইতিমধ্যেই অনেকে নাকি চাঁদাবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজ নেতা নেত্রীরা, সেগুলো আমাদের রুখতে হবে এবং দেশের আনাচে কানাচে থেকে বের করে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। এর লোকজন ভর্তি সব জায়গায়, ইসকন আরো বিভিন্ন জায়গা আছে, তাদেরকে আরো এই হাসিন এবং মুস্তাফিজ, তোমরা এগুলো কাজ করো এটার উপরে। ইনশাআল্লাহ উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি এ ভেরি পিসফুল অ্যান্ড কান্ট্রি ফর এভরিবডি। কোন ধর্মীয় মৌলবাদ বাংলাদেশে নাই। ইন্ডিয়া এবং হাসিনা তৈরি করেছে এই হরকত ফরকত কি নাম দিয়ে নিজেরা অসংখ্য যুবকদেরকে হত্যা করেছে। এই সমস্ত হতে দিব না। এই দেশটা একটা মধ্যপন্থী দেশ, মধ্যপন্থার ইসলাম এই দেশ মানুষের পছন্দ করে। এই দেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা আছে পৃথিবীর যে কোনো দেশ থেকে। মোদি এখন মায়া কান্না করে, ওই বদমাইশ যে আমাদের মুসলমানদেরকে প্রত্যেক দিন হত্যা করছে নির্মম ভাবে, সেটা কি সে জানে না? সে যে কিছুদিন পর পরই মুসলমানদেরকে এখনো হত্যা করছে, মুসলমানদেরকে নিগৃহীত করছে। শুধু মুসলমান না, যারা নিম্ন জাতের, একটা মহিলা, একটা মেয়ে, কি জানি বলে তাদের এই লেচো নাকি নমসূত্র মেয়ে, গঙ্গায় স্নান করতে, কোন নদীতে স্নান করতে গেছে, ওই মেয়েটাকে কিভাবে পিটিয়ে মারতেছে দেখছেন, সেই ভিডিও দেখেন, যে তুই আমাদের নদীকে অপবিত্র করে দিছিস। এই হলো তাদের ধর্ম। আমি হিন্দু ধর্মের বিপক্ষে বলছি না, যারা কট্টর মৌলবাদী তাদের বিরুদ্ধে বলছি। যাই হোক, মধ্য পন্থা হলো বেশ পন্থা। আল্লাহ বলছেন তোমরা মধ্য পন্থা অবলম্বন করো, এক্সট্রিমেও যাওয়া যাবে না, আবার বাদও দেওয়া যাবে। মধ্য পন্থা হলো বেশ পন্থা, কোরআন শরীফের কথা। ব্রিগেড শাখাওয়াতকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ইনি আমার কমান্ডার ছিলেন 77 ব্রিগেডে এবং অবশ্যই আমার জীবনে অনেক অবদান আছে। উনি আমাকে পড়ালেখা করতে, বই টই করে, বুক রিভিউ লিখে অনেক কিছু করাতেন। এই জন্য তাকে নিয়ে আমার চ্যানেলে টক শো করেছি। স্যারকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু স্যারের মনের অজান্তে তার ভিতরে একটা দুর্বলতা আছে এক্স রিজিমের, মানে যেটা হলো এই হায়না লীগের প্রতি একটা তার বিশেষ দুর্বলতা, সেটা তার কথাবার্তায় প্রকাশ পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার এত কথা বলারও দরকার ছিল না, আপনি আপনার কাজ করে যেতেন। কি দরকার হাসিনাকে বলা উনি খুব ভালো? হাসিনা ভালো হইলো কেমনে? সে তার হাতে তো হাজারো লোকের রক্ত। একবার চিন্তা করেন,
কি মানুষকে যে মায়ের কান্না, এই যে বাচ্চাগুলো তাদের বাবাকে ধরে নিয়ে গেছে, মাকে ধরে নিয়ে গেছে, 8 বছর 9 বছর ধরে নিখোঁজ, এই যে নির্মমতা, এই নির্মমতার পরেও এই মহিলাকে কিভাবে মানুষ ভালো বলে? যে ভালো বলবে সেও একই দোষের দোষী। যে আওয়ামী লীগকে ভালো বলবে ধরে নিতে হবে যে হি অর শি ইজ দ্য ক্রিমিনাল অফ দিস কান্ট্রি, শি অর হি ডাজ নট লাইক দিস কান্ট্রি। তাদের এক পা সবসময় প্রতিবেশী দেশের কাছে গিয়ে পড়ে থাকে। তারা যারা বলে বাংলাদেশে আর্মির দরকার নাই, যারা বলে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া চলতে পারবে না, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে কখনো টিকতে পারবে না, নানান অজুহাত, যাদের চরিত্র নাই, যাদের মিথ্যা কথা বলে। প্রধানমন্ত্রী কোনোদিন কোনো সত্য কথা বলেন নাই হাসিনা। তার জীবনের শুরু হয়েছে মিথ্যা কথা দিয়ে। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী এক মহিলা, যে মহিলা তার জীবনে সত্য কথা বলে নাই, হিংস্র, একটা হিংস্র হায়নার মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়তো। তার কথাবার্তার মধ্যে কোনো ভালোবাসা নাই, তার কথাবার্তার মধ্যে কোনো হৃদয় নাই, কোনো কি জানি বলে একটা শ্রুতি মধুর না, যা তা বলে, কি বলে না বলে পাগলের মতো। এই কি প্রধানমন্ত্রী হতে পারে? এটা কি একটা দেশের প্রধানমন্ত্রী? আমি তো আমার কাজের বুয়া হিসাবে তারা রাখবো না। আর এইটার পিছনে পায়ে ধরে সালাম করে আমাদের জেনারেলরা। আচ্ছা, এই পায়ে ধরে সালাম করে বেটা যারা তোরা করলি, তোরা তো পুরো বিশ্বের আর্মিকে তোরা পায়ের নিচে ফেলে দিলি। ইউ হ্যাভ নট জাস্ট ডিগ্রেড দ্য বাংলাদেশ আর্মি অনলি, ইউ হ্যাভ ডিগ্রেডেড দ্য আর্মি কমিউনিটি অফ দ্য মিলিটারি কমিউনিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড। হোল ওয়ার্ল্ড। মোস্তাফিজ, তুমি তো এখন আমেরিকায় আছো, আমি যতটুকু জানি। Isn't it the degradation of American army as well? Don't you extremely, think so? extremely. I mean, How তার can পোস্ট you? হিসেবে I feel disgusted. How can একজন মিলিটারি অফিসার, ইভেন কি একটা চাকরও কেন তার পায়ে ধরে সালাম করবে? ওর পা তো অপবিত্র, তার পা তো একটা ইয়ের চেয়ে খারাপ। ওই যে মানে শুয়োর যেগুলো ওই যে ময়লা আবর্জনার মধ্যে খাওয়া দাওয়া করে, সে তো তার চেয়েও খারাপ। তার পা ধরে কিভাবে সালাম করে প্রকাশ্যে? এরা তো জেনারেল হওয়া তো দূরের কথা, একটা লেফটেন্যান্ট হওয়ার যোগ্য না, জেনারেল ক্যাডেট হওয়ার যোগ্য না। এইগুলো হাসিনা লালন পালন করে এই পরে দেশটাকে ধ্বংস করার জন্য, চিরতরে সে নিঃশেষ করার জন্য এই দেশটাকে। কেননা এই দেশটা এমন একটা দেশ, এই দেশকে ইন্ডিয়া ভয় পায়, এমন ভাবে ভয় পায় যে এই দেশের মানুষগুলো যদি অর্গানাইজ হয়ে যায়, পুরোপুরি দেশপ্রেমিক হয়ে যায়, ইন্ডিয়া কখনো আমাদের সাথে বাড়াবাড়ি করতে পারবে না। পায়ে ধরে সালাম করবে, এসে পায়ে ধরে সালাম করে তাদের দেশ পরিচালনা করবে, এটা শিওর। আপনি কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। সাকাল স্যারের কাছে আসেন। সাকাল স্যার যে এই বেশি কথা বলার কোনো দরকার ছিল না, উনি সঠিকভাবে তার অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন। বাট উনি যিনি এসেছেন উনি কি মাচ বেটার, মানে এক্সিলেন্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল। বাট উনাকে তো বলা হয় যে 111 এ কুশীলব, উনিও আওয়ামী লীগেরই। তাহলে তো আমরা সবাই কুশীলব। 111 যখন আসলো, সারা বাংলাদেশের 99% মানুষ ঝাঁপায় পড়ছে আর্মির প্রতি, আর্মিকে ভালোবাসা শুরু করলো, তারা একটা নতুন দেশের স্বপ্ন দেখা শুরু করলো। আপনারা মনে আছে কিনা 111-এ রাস্তার মধ্যে গাড়ি ভর্তি টাকা ফেলে রেখে, গাড়ি সব ফেলে রেখে মানুষ দৌড়াতে পালাতে শুরু করলো। প্রথম 6 মাস ইট ওয়াজ ভেরি গুড, একটা খুব সুন্দরভাবে দেশ চলছিল 6 মাস কিংবা 1 বছর। কিন্তু মইনু আহমেদের ভিতরে যখন লালসা ঢুকে গেল, আর মইনু আহমেদ একটা অপদার্থ, বলতে দ্বিধা নাই, অযোগ্য, সে আসলে মিলিটারি অফিসার হওয়ার তার কোনো ক্যাপাবিলিটি ছিল না। মিলিটারি অফিসার হইতে হলে ওই রকম সুস্বাস্থ্যের অধিকারী হইতে হয়, ওই রকম দেহের অধিকারী হইতে হয়, ওই রকম বুদ্ধিমত্তার অধিকারী হইতে হয়, ওই ধরনের এনথুজিয়াস্টিক হইতে হয়, আপনার স্পিরিটেড হইতে হয়, চির উন্নতম শির হইতে মাথা কারো কাছে নোয়াবে না। ওই গুণাবলী তার মধ্যে ছিল না। তার হঠাৎ করে তার ভিতর সেও চেইন অফ কমান্ড নষ্ট করে দিয়েছে। সে সিজিএস হলো চিফ অফ আর্মি জেনারেল স্টাফ, তাকে গুরুত্ব না দিয়ে দিতেন ওই যে কি বিহারি আমিনকে তার সমস্ত উপদেষ্টা হিসেবে সমস্ত কাজকে, একদম ব্রিগেডিয়ারকে উনি গুরুত্ব দিতেন। এই জেনারেল যে আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার হলেন এ ভেরি গুড সোলজার। তার বাড়ি আর আমাদের সিনহা ভাইয়ের বাড়ি পাশাপাশি, সিনহা ভাই আরো ভালো জানেন, হ্যাঁ, কুসুমপুর গ্রামে তার বাড়ি। উনি একেবারে সিম্পল একটা লোক, একেবারে গা গ্রামের লোকের মতো সাধারণ বাংলা ভাষায় কথা বলেন, সততা, ন্যায় নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম, এতটুকু তার ভিতরে নাই। এখন বলেন 111-এর কুশীলব, 111 কুশীলব যদি বলতে হয়, 111-এর হোতা এই মইনু আহমেদকে যারা বানিয়েছে তাদেরকে যদি বলি আমরা,
তাদেরকে যারা মইনু আহমেদকে 9 জন 11 জন জেনারেলকে ডিঙ্গিয়ে একটা অপদার্থকে চিফ অফ আর্মি স্টাফ বানালো, কারা বানালো?